নমস্কার বন্ধুরা, আড্ডা ও গল্পে জমজমাট চ্যানেলে আমি চন্দ্রিমা হাজির হয়ে গেছি আরও একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এবং এই ঘটনাটা শুনলে তোমাদের সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠবে, শিউরে উঠবে তোমরা, যে এও কি সম্ভব। একজন মৃত বাবার আত্মা চোখের সামনে যখন তার মেয়েকে দেখে নিগৃহীত হতে, তখন সেই আত্মা তার মেয়েকে ধর্ষণ হতে বাঁচানোর জন্য আবির্ভূত হয়, প্রতিশোধ নেয়। এইভাবেই সে মেয়েকে বাঁচায়। এই সত্যি ঘটনাটা শুনলে তোমাদের সত্যি চোখে জল এসে যাবে। তো আর দেরি না করে এই ঘটনাটা শুরু করি, দেখো তোমাদের কেমন লাগে। তবে কয়েকটা কথা বলে নিই, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাওনি তারা অবশ্যই এরকম নানান ধরনের ভৌতিক ঘটনা বা দৈবিক ঘটনা শোনার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর আমার এফবি পেজটাকে ফলো করে নিও এবং কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগছে গল্পগুলো। তাই আর দেরি না করে শুরু করি আজকের গল্প। মৃত বাবার আত্মা ধর্ষণকারীর হাত থেকে তার মেয়েকে বাঁচালো। রোহিণী প্রতিবন্ধী। রোহিণী এবং তার বাবা, এই নিয়ে হলো তাদের পরিবার। আসলে রোহিণী যখন 2 বছর বয়স তখন সে তার মাকে হারিয়েছে। রোহিণীর বাবার নাম সুসেন। ওরা আসলে খ্রিস্টান ছিল। তো রোহিণী প্রথমে জন্মগতভাবেই কোনো খুঁত ছিল না, কিন্তু ধীরে ধীরে সে যখন বড় হয় তার ডান পায়ের হাঁটুর নিচের দিক থেকে পোলিও রাহুর মতন গ্রাস করে নেয়। তাই স্বভাবতই সে ভালো করে হাঁটতে পারতো না। তার সহপাঠিনীদের থেকে সে অনেকটাই পিছিয়ে পড়ে। কিন্তু পড়াশোনায় রোহিণী খুব ভালো ছিল। রোহিণীর প্রিয় বন্ধু ছিল রেবেকা। রেবেকাও রোহিণীকে খুব ভালোবাসতো। কিন্তু অন্যান্য সহপাঠীরা রোহিণীকে সেরকম ভাবে ভালোবাসতো না, বরং তাকে ব্যঙ্গ করতো। হ্যাঁ, তার চলা হাঁটা নিয়ে রোহিণীকে খুব ব্যঙ্গের শিকার হতে হতো। তাই নিষ্ঠুরভাবে অপমানিত করতো অনেকে। তাই স্বভাবতই তার পড়াশোনা আর এগোলো না। রোহিণী বারবার কাঁদে আর তার বাবাকে বলে, বাবা সুসেনকে বলে, বাবা জানো তো আজকে না ও আমাকে ভেঙিয়েছে, আজকে না ও আমাকে ব্যঙ্গ করেছে। এরকম ভাবে রোহিণীর যে স্বভাবজাত বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোতে আঘাত লাগতো। আর রোহিণীর বাবা বলতেন, তুই প্রভু যিশুকে ডাক মা, প্রভুই সব ঠিক করে দেবেন। তো রোহিণী যেত প্রায় একদিন করে তার বাবার সাথেই যেত চার্চে। সেখানে চার্চের ফাদারের কাছে গিয়ে সে গল্প কথা শুনতো, ব্যাস ওটুকুই। তারপরে রোহিণী বেশিরভাগটাই নিজেকে ঘরের মধ্যেই বন্দি রাখতো। ও বেশি কারোর সাথে মিশতো না। তার কারণ হচ্ছে সবাই তাকে ব্যঙ্গ তুচ্ছ তাচ্ছিল্য করতো। আর রোহিণীর মাও ছিল না, যার জন্য এই মেয়েটি খুবই কষ্টে থাকতো। সারাদিনই সে খুবই কান্নাকাটি করত। তো একদিন চার্চে যাচ্ছিল রোহিণী, কিন্তু সেদিন তার বাবা চাষের কাজের জন্য একটু ব্যস্ত ছিল। আর বলে রাখি, রোহিণীরা যেখানে থাকতো তার পাশেই, তাদের ঘরের পাশেই টালির চালের ঘর ছিল, তার পাশেই একটা ছোট্ট চাষের জমি ছিল। সেখানেই তার বাবা সুসেন টুকটাক চাষাবাদ করতো এবং এইভাবেই তাদের চলে যেত। তারা খুব একটা বড়লোক ছিল না, তো এইভাবেই তাদের দিন গুজরান হয়ে যেত। তো সুসেন সবকিছু সহ্য করতে পারে, কিন্তু মেয়ের চোখের জল সে কোনোদিনই সহ্য করতে পারতো না। মা মরা মেয়ে তো, সুসেনের খুবই মানে সফট জায়গাটা জুড়ে ছিল রোহিণী। তো একদিন রোহিণী চার্চে যাচ্ছে, দুটো তাদেরই পাড়ার খুবই বদমাইশ ছেলে ছিল, যারা রোহিণীকে কেন সব মেয়েদেরই খুব বিরক্ত করত এবং তাতেই তারা আনন্দ পেত। তো রোহিণী যেতে যেতে জর্জ আর প্যাটার বলে দুটো ছেলে
ওকে ফলো করে। তো ওরা বলে, তোকে তো দেখতে পেতনির মতো, তুই আবার চার্চে যাচ্ছিস, এরকম ভাবে নানান ধরনের করে ব্যঙ্গ করতো। কখনো ঢিল ছুটতো, যেহেতু রোহিণী ছুটতে পারে না, খুবই আস্তে আস্তে চলে কষ্ট করে। ওটা ওদের মজা লাগতো। তো রোহিণীকে বলতো, আর ওই তোর বাবা আজকে আসেনি, তোর বাবা তোর সাথে চাচ্ছে, সবসময় তোর বাবা তোকে নিয়ে নিয়ে ঘোরে, তোর বাবা তো শাইলক, তুই যেমন পেতনির মতন দেখতে, তোর বাবা হচ্ছে একটা শাইলক বলে রোহিণীকে খুব বিরক্ত করে। তো রোহিণী তখন কিছু বলে না, বাড়ি এসে খুব কাঁদতে থাকে। তখন ওর বাবা বলে, কি হয়েছে? তো এমনিতে সুসেন খুব সাধারণ ভদ্রসভ্য লোক, কিন্তু যখন মেয়েকে কেউ কিছু আঘাত করে কথা বলে, তখন সুসেনের মাথায় যেন রক্ত চড়ে যায়। তখন সুসেন বলে, ঠিক আছে দাঁড়া, আমি ওদের বাড়ি গিয়ে ওদেরকে ধমকে দিয়ে আসবো। আর রোহিণীর বাবা সুসেন চলে যায় জর্জ আর প্যাটারের বাড়িতে ওদেরকে ধমকাতে, খুব করে ধমকেও দিয়ে আসে। তো এইরকম ভাবেই বেশ কিছু মাস কেটে যায়। তখন জর্জ আর প্যাটার আর মাথা তুলতে পারে না, ওরা একটু ভয় পেয়ে যায়। ওরা আর রোহিণীকে ব্যঙ্গও করে না, রোহিণীর পিছনেও লাগে না। তো রোহিণী ভাবে যে যাই হোক ভালোই হলো, আমার বাবা বলতে ওরা বুঝে গেছে। কিন্তু না, তুষের আগুনের মতন রাগ পুষে রেখে দিয়েছিল জর্জ আর প্যাটার তাদের মনের মধ্যে। এমনিতেই তো বললাম যে জর্জ আর প্যাটার তাদের পাড়াতে খুবই বদমাইশ ছেলে হিসেবে পরিচিত ছিল। এরা পড়াশোনা করতেও সেরকম ভালোবাসতো না, মানে বকাটে ছেলে বললে যেটা হয় আর কি। আর এদের কিছু বড়, এরা তো বড় লোক ছিল, এর বাবাও একজন মস্ত বড়, ওখানে একজন জমিদার টাইপের ছিল, মস্ত বড় লোক ছিল। আর এরা কিছু বড় লোক বকাটে ছেলের সাথেও এদের বন্ধুত্ব ছিল, যার জন্য রোহিণী কোনোদিনই এদেরকে পছন্দ করতো না, এবং এই পাড়ার সব মেয়েরাই ওদেরকে একটু গা বাঁচিয়ে চলতো আর কি, কেউ ওদের মুখ লাগতো না। তো যাই হোক, রোহিণী একটু ভয় ভয় থাকে যে বাবা গিয়ে আবার কি বললো, বাবার কি আবার কোনো ক্ষতি করে দেয় ওরা। তো এমনি ভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। সুসেন আস্তে আস্তে ওর মেয়েকে বলে, মানে সুসেন আর রোহিণীর মধ্যে অনেক সময় কথা হয় যে মা, আমার যদি কিছু হয়ে যায় তুই একা একা থাকতে পারবি তো? তখন রোহিণী বলে, কেন বাবা, তোমার কি হবে, কেন এরকম কথা বলছো? রোহিণীর চোখ দু চোখ জলে ভরে যায়, সে খুব কাঁদতে থাকে। তখন সুসেন বুঝতে পারে যে তার একটা ভয়ানক রোগ হয়েছে। তো বেশ কিছু মাস পরে সুসেন খুব অসুস্থ হয়ে পড়েন। তখন রোহিণী কি আর করবে, ফাদারের ভরসা, ফাদারকে ডাকে। ফাদার আবার একজন চিকিৎসককে নিয়ে আসেন। তো চিকিৎসক বলেন যে মা, তোমার বাবা তো আর বেশি দিন বাঁচবে না, ওনার একটা দুরারোগ্য রোগ হয়েছে, তোমাকে কিন্তু ভালোভাবে থাকতে হবে, আর তোমাদের কোনো আত্মীয় টাত্মীয় থাকলে তাদেরকে খবর দাও। কিন্তু রোহিণী তো খুব কাঁদতে থাকে, আসলে ওদের কোনো আত্মীয় ছিল না, ওরা বাপ মেয়ে দুজনেই দুজনের সম্বল ছিল। যাই হোক, 1 মাসের মধ্যে সুসেনের শরীর আরো ভেঙে যেতে থাকে। কিন্তু সুসেন রোহিণীকে একটা কথাই বলতো যে মা, তুই ভয় পাস না মা, পরিশ্রম, সততা, নিষ্ঠাই জীবনের সাফল্যের চাবিকাঠি, সবসময় এটা মনে রাখবি, আর প্রভু যিশুকে স্মরণ করবি। তার পরের দিনেই রোহিণীর বাবা সুসেন মারা যায়। বাবা বলে যায়, রোহিণী যখন খুব কাঁদতে থাকে তখন ওর বাবা ওকে মাথায় হাত বোলায় আর বলে যে তোকে আমি সব বিপদ, সব অমঙ্গলের হাত থেকে বাঁচাবো, তুই চিন্তা করিস না। আর একটা কথা জেনে রাখবি, আত্মা মরে না, দেহ শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে কিন্তু তার নিষ্কৃতি নেই। তো এরকম ভাবেই যখন সুসেন শেষ যাত্রায়, তখন সুসেনকে রোহিণী বলে, বাবা তুমি আমাকেও নিয়ে যাও। তখন সুসেন বলে, তুই চিন্তা করিস না, আমি তোকে সব বিপদের হাত থেকে বাঁচাবোই। একটা কাজ করিস মা, আমাকে যখন কবর দেওয়া হবে, ওই যে আমার চাষের জমিটা ছিল ওইখানে তুই সবাইকে বলিস আমাকে কবর দিতে, তাহলে তোর বাড়ির, মানে আমাদের বাড়ির আশেপাশেই আমি থাকবো, আর আমি তোকে সব বাধা বিপদ থেকে রক্ষা করতে পারবো, আমি তোকে দেখতে পাবো। তখন রোহিণী কিছুই বোঝে না। রোহিণী বলে যে বাবা, একবার মানুষ মরে গেলে সে কি আর ফিরে আসে? সে তো আর ফিরে আসে না। তখন তার বাবা বলে, আত্মা কিন্তু মরে না মা, তুই
কিন্তু চিন্তা করিস না, দেহ পাল্টায় কিন্তু আত্মা মরে না। আর মানুষের আইন শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে কিন্তু তার নিষ্কৃতি নেই। রোহিণী চোখের জলে তার বাবাকে বিদায় দেয়, কিন্তু তার বাবার কথা মতো সে তাদের যে চাষের জমিটা ছিল সে চাষের জমিটাই খুঁড়ে ফাদারকে বলে, ফাদার আমার বাবার এখানেই কবর দিন, এটাই আমার বাবার শেষ ইচ্ছা ছিল। তো তার বাবার কবরও ওখানেই দেওয়া হয়। রোহিণীদের যে ছোট্ট বাগানটা ছিল চাষের জমির জায়গার সামনে, সেই বাগানে রোজ ফুল হতো, আর রোহিণী সেই ফুল বাবার কবরস্থানে গিয়ে দিয়ে আসতো। বাবার কবরস্থান পরিষ্কার করত আর অনেকক্ষণ সেখানে বসে বসে কাঁদতো। রোহিণী তো নিজেকে আরো বাড়ির মধ্যে বন্দি করে ফেলে। শুধু ফাদারের কথা মতো সে একবার করে চার্চে যেত দুপুরবেলার খাবার খেতে, এবং রাতের খাবারেরও ব্যবস্থা ফাদারই করে দেন। সে রাতের খাবার নিয়ে চলে আসতো। রাত্রে আর রোহিণী কোথাও বেরোতো না, কিন্তু রোহিণী রোজ রাতে সন্ধ্যের পরের দিকে আর কি সন্ধ্যেবেলা ফুল দিত। রোজ রাতেও যখন তার মন খারাপ করতো বা একা একা লাগতো, তখন সে তার বাবা সুসেনের কবরস্থানে গিয়ে চোখের জল ফেলতো, হাত বোলাতো কবরের ওপরে। তার যেন সবসময় মনে হতো যে বাবা তো মারা যায়নি, বাবা তো আমার কাছেই আছে। সবসময় একটা প্রোটেকশন ফিল করতো, সবসময় একটা রক্ষা কবচ হয়ে থাকতো তার বাবা সুসেন রোহিণীর উপরে। তো এরকম ভাবে আরো 1-1.5 মাস কেটে যায়। জর্জ আর প্যাটারের ভয়টা রোহিণীর মনে আর থাকে না। জর্জ আর প্যাটারের কথা সে ভুলেই যায়। কিন্তু অপরদিকে জর্জ আর প্যাটার তারা কিন্তু জানতে পারে এই খবরটা যে সুসেন মারা গেছে। আর রোহিণীকে তো দেখতে খুব সুন্দর ছিল। রোহিণী কিন্তু পোলিও আক্রান্ত হলেও তার রূপ কিন্তু যেন অন্যদের থেকে একটু বেশিই ছিল। তো তাই জর্জ আর প্যাটার কিন্তু রোহিণীকে ভুলতে পারে না। তো একদিন কি হয়, রোহিণী যে প্রিয় বন্ধু ছিল রেবেকা, তার জন্মদিন ছিল। রেবেকা খুব সাপোর্ট করতো রোহিণীকে, তাই রোহিণীর যাওয়ার ইচ্ছা না থাকলেও রেবেকা যেহেতু বারবার করে বলেছিল রোহিণী যেতে চায় তার জন্মদিনে, বলে ঠিক আছে আমি আসবো, কিন্তু আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তুই তো সবই জানিস। তখন রেবেকা বলে, হ্যাঁ হ্যাঁ তুই তাড়াতাড়ি বাড়ি চলে যাবি। তো যাওয়ার সময় তার কোনো ভয় লাগে না, কিন্তু যখন জন্মদিনের পার্টির পরে সে যখন ফিরে আসে তখন তার গাটা যেন ছমছম করতে থাকে, কেননা রাত হয়ে গেছে। আর গ্রামের দিকে তো একটু সন্ধেবেলা হলেই একদম চারদিক অন্ধকার শুনশান হয়ে যায়। রেবেকার বাবা বলেছিল যে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি রোহিণীকে, কিন্তু রোহিণী বলে, না না ঠিক আছে, আপনি ব্যস্ত আছেন, আজকে আমি চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। তখন রোহিণী বুঝতে পারেনি যে এত অন্ধকার তাকে যেন গিলে খেতে আসবে। তো রোহিণী যে রোহিণীদের বাড়ির দিকে যে আসার রাস্তাটা, সেই রাস্তাটা ধরে। সেই রাস্তাটার দুটো দিক আছে, একটা হচ্ছে সোজা চলে গেছে যেটা চার্চের দিকে, আর আরেকটা হচ্ছে রোহিণীর বাড়ির দিকের রাস্তা। তো সে যখন অন্ধকারে পা বাড়ায়, আস্তে আস্তে করে এগোতে থাকে, হঠাৎই দেখে যে সামনে যেন কেউ দাঁড়িয়ে আছে। তো আর একটু কাছে আসতে সে বুঝতে পারে দুটো ছেলে, জর্জ আর প্যাটার। তো তাদেরকে দেখে রোহিণীর ভেতরটা কিরকম হিম হয়ে যায়, ভয় পায়, কিন্তু সে বুঝতে দিতে চায় না যে সে ভয় পেয়েছে। ওদেরকে ছাড়িয়ে রোহিণী কিছুটা এগিয়ে যায়। তখন রোহিণী ভাবে যে আচ্ছা ঠিক আছে, ওরা আছে, ওরা কিছু করেনি, যাক বাঁচা গেল। কিন্তু হঠাৎ করে পিছন থেকে জর্জ যেন রোহিণীকে ডাকে, বলে, এই যে রোহিণী, কি ব্যাপার, তোমার বাবা তো মারা গেছে, তাহলে এখন তোমাকে কে বাঁচাবে? তখন রোহিণী বলে যে আমার বাবা তো মারা যায়নি, আমার বাবা সবসময় আমার সাথেই আছে। তখন জর্জ বলে, আচ্ছা তাই নাকি, তাহলে ডাক, তোর বাবাকে ডাক। তো এই কথাটা শুনে রোহিণী খুব রাগ হয়। সে বলে, তুমি এত অসভ্যের মতন কথা বলছো কেন? তোমাকে তোমার বাবা মা ভদ্র সভ্যতা শেখায়নি, ভদ্রতা সভ্যতা শেখায়নি? তো এই কথাটা শোনার পরে জর্জ খুব চেঁচিয়ে ওঠে, ওরে শয়তানি, আচ্ছা তুই আমাদের ভদ্রতা সভ্যতা শেখাবি? বলে জর্জ
এগিয়ে যায়। আর রোহিণীর যে ওড়নাটা ছিল সেই ওড়নাটা ধরে সে টান মেরে ছুঁড়ে ফেলে দেয়। তো রোহিণী ভীষণ ইনসিকিউর ফিল করে, বুঝতে পারে যে এরা কোনো একটা শয়তানি করবে। আর ব্যাটার কি করে, রোহিণীর গায়ের দিকে একটা গিরগিটিকে ছুড়ে দেয় এবং রোহিণী যখন খুব চিৎকার করে ওঠে তখন তারা খুব মজা পায়। আর ব্যাটার কি করে, রোহিণীকে ঠেলে মাটিতে ফেলে দেয় এবং জর্জ আস্তে আস্তে রোহিণীর সারা শরীরে হাত বোলাতে থাকে। আর ব্যাটারও রোহিণীর জামা কাপড় খুলিয়ে দিয়ে তাকে উলঙ্গ করার চেষ্টা করে। আর রোহিণী যত চেঁচায় তখন তারা আনন্দ পেতে থাকে। হঠাৎই জর্জ হাতে একটা ব্লেড নিয়ে রোহিণীর দিকে এগিয়ে আসে এবং রোহিণীর ঠোঁটে ঠোঁট দিয়ে ঘষার চেষ্টা করে। তো যখন রোহিণী অসহযোগিতা করে বা রোহিণী যখন চেঁচায় তখন জর্জ কি করে, জায়গায় জায়গায় রোহিণীর হাতে গালে ব্লেড দিয়ে আঁচড় কাটতে থাকে। তখন রোহিণী জ্বালা যন্ত্রণায় যত চিৎকার করে তত ওরা খুব আনন্দ পায়, তখন ওরা খুব মজা করে। তো এইরকম ভাবে যখন প্যাটার রোহিণীকে পুরোপুরি উলঙ্গ করার চেষ্টা করে, হঠাৎ জর্জ দুহাত তুলে প্যাটারের দিকে এগিয়ে আসে আর হঠাৎ বলতে থাকে যে রোহিণীকে ছেড়ে দাও, রোহিণীকে ছেড়ে দাও, আত্মা কিন্তু মরে না, দেহ পাল্টায়। মানুষের আইন কিন্তু শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে কিন্তু তার নিষ্কৃতি নেই। তো এই কথাগুলো যখন সে শোনে তখন খুব ভয় পেয়ে যায় আর প্যাটার খুব ভয় পেয়ে পালিয়ে যায়। রোহিণী ওখানেই পড়ে থাকে। আর রোহিণীর তখন জর্জের যে গলার আওয়াজটা ও শুনে বুঝতে পারে, আরে এটা তো আমার বাবা সুসেনের গলার আওয়াজ। ও বাবা বাবা করে চিৎকার করতে থাকে। তো এমন সময় হঠাৎ ফাদার কোথা থেকে রোহিণীর গলা শুনতে পায়, কেননা ফাদারও ওই রাস্তা দিয়েই এগিয়ে আসছিলেন। তো ফাদার রোহিণী রোহিণী কে 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 ওখানে, রোহিণী কি বলে এরকম ভাবে অন্ধকারে বুঝতে তো পারেন না, কিন্তু রোহিণীর ওই গলায় যখন বাবা সুসেন করে রোহিণী যখন ডাকতে থাকে তখন ফাদার রোহিণীর দিকে এগিয়ে আসে। ফাদার রোহিণীকে দেখেই চিনতে তো ঠিক পারেন না, কিন্তু বুঝতে পারেন যে কোনো একজন মেয়ের ওপরে কেউ একজন বা দুজন হামলা করেছিল। তো তখনই তিনি ফোন করে আরো কিছু জনকে ডেকে নেন সাহায্য করার জন্য। তো যখন আরো 3-4 জন এসে জোটে তখন ফাদার আস্তে আস্তে মেয়েটিকে তোলে। তো তখন তারা বুঝতে পারেন যে হ্যাঁ এটাই রোহিণী, এবং রোহিণী ততক্ষণ অজ্ঞান হয়ে গেছে। ও যখনই বাবা সুসেনের গলার আওয়াজটা শোনে ও বুঝতে পারে যে আমার বাবা এসে গেছে আমাকে বাঁচাতে। এই মানসিক যন্ত্রণাটা সে আর নিতে পারে না এবং অজ্ঞান হয়ে যায়। তো ফাদার এবং কয়েকজন মিলে ধরাধরি করে তাকে রোহিণীর বাড়িতে নিয়ে আসে এবং সেবা শুশ্রূষা করে সারিয়েও তোলে। পরের দিন সকালবেলা রোহিণীর সমস্ত ঘটনা ফাদারকে জানান। তখন ফাদার আর কি করবেন, ফাদার সাথে সাথেই পুলিশে খবর দেন। কিন্তু আমি বলেছিলাম না যে জর্জ আর প্যাটারের বাবার ক্ষমতা ছিল অপরিসীম। তো তার বাবা এমন কিছু করেন যাতে জর্জ আর প্যাটারকে পুলিশ ধরতে পারে না, তারা অনায়াসে বেরিয়ে আসে, কোনো প্রমাণ পায় না পুলিশ। কিন্তু ফাদার কি করেন, ফাদার শাস্তি স্বরূপ তাদেরকে স্কুল থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করেন, স্কুল থেকে বার করে দেন। তো এই যে রাগটা জর্জ আর প্যাটারের রোহিণীর ওপর থেকেই যায়। এক তো তারা রোহিণীকে ধর্ষণ করতে গিয়েও করতে পারেনি বা কোনো সম্মানহানি করতে পারেনি, উপরন্তু রোহিণীর বাবা যে তাকে সাপোর্ট করে, এখনো যে তাকে ঘিরে আছে, তারা সেটা বুঝতে পারে এবং তারা মরিয়া হয়ে যায় শেষ দেখার জন্য। তো জর্জ আর প্যাটার দুজনে মিলে সিদ্ধান্ত করে যে না, নয় এসপার নয় ওসপার, আত্মা আর কতদিন তার মেয়েকে বাঁচাবে, আমরা কি করব, আত্মাটাকেই শেষ করে দেব। তো যেমন ভাবা তেমন কাজ। জর্জ আর প্যাটার দুজনে মিলে স্থির করে যে তারা আজ রাত্রেই সুসেনের কবরের কাছে যাবে, গিয়ে সুসেনের কবরটা খুলে তার
মৃতদেহ যেটা হাড় কঙ্কালে পরিণত হয়েছে সেটাকে বার করবে। বার করে হাতুড়ি দিয়ে সেই মাথাটাকে ভেঙে ফেলবে আর বডিটাকেও ভেঙে গুঁড়ো করে দেবে। তারপর সেটাকে নদীর জলে হোক বা কোথাও ফেলে দেবে। এরম ভাবে তারা ভেবেছিল যে এরম ভাবে আমরা করলেই আত্মাটাকে আমরা তার মেয়ের কাছ থেকে আলাদা করতে পারবো, তারপরে আমরা রোহিণীকে যা করার করবো, তারপরে আমরা রোহিণীকে খুব সহজেই ভোগ করতে পারবো। তো যেমন ভাবা তেমন কাজ। সেই রাত্রিতে তারা রাত 12টার অপেক্ষা করছিল। রাত 12টা বাজার পরে তারা হাতুড়ি, শাবল, কোদাল এইসব নিয়ে চলে আসে সোজা রোহিণীদের বাড়ির পাশে যে চাষের জমিটাতে সুসেনকে কবর দেওয়া হয়েছিল না, সেই চাষের জমিটার কাছে। সেদিনে কি হয়, রোহিণীর সন্ধ্যেবেলা থেকেই মনটা খুব খারাপ। তার বারে বারেই বাবার কথা খুব মনে পড়ে। তো সে যখন ফাদারকে সব কথা বলে তখন ফাদার বিশ্বাস করতে চায় না, আত্মার ব্যাপারটা বিশ্বাস করতে পারে না। কিন্তু রোহিণী তো জানে যে তার বাবাই তাকে বাঁচিয়েছে, কারণ আত্মা মরে না, আত্মা অবিনশ্বর। এইসব কথাগুলো রোহিণীকে সান্ত্বনা দেওয়ার জন্য বা রোহিণীকে সাপোর্ট দেওয়ার জন্য ওর বাবা সুসেন সবসময় বলতেন। আর সেই আত্মা মরে না এই কথাটাই ও জর্জের মুখ থেকেও সেদিন শুনেছিল। তো যাই হোক, রোহিণীর বিকাল থেকে খুব মন খারাপ, শরীরটাও খারাপ। তো রোহিণী বারে বারে কাঁদতে থাকে আর সুসেনের কবরের কাছে যায়, কবরটা পরিষ্কার করে, ফুল ছড়ায়। তো সেদিন রাত্রি 12টার পরে রোহিণী যখন ঘুমিয়ে পড়েছে তখন জর্জ আর প্যাটার চুপিসারে ওই চাষের জমিটাতে এসে কবরটা খোঁড়ার চেষ্টা করে। এবং কবরটা খুঁড়েও ফেলে তারা কফিনটাকে কি করে, সুসেনের কফিনটাকে বার করে কফিনটা খুলে ফেলে। তারপরে তারা যে নরকঙ্কালটা আছে সেটাকে বার করে সেটার উপরে হাতুড়ি চালাবে। এমন সময় রোহিণী কি জানি কি মনে হয়েছিল, রোহিণী বাইরে এসে দেখে যে কিছু একটা আওয়াজ হচ্ছে। তো সে তাড়াতাড়ি কবরের কাছে ছুটে যায়। তো সে দেখে যে জর্জ আর প্যাটার দুজনে মিলে এইসব কাণ্ড করছে। তো রোহিণী যে চাষের জমিটা ছিল তার চারপাশে যে চাঁদের আলো পড়েছিল, সেই চাঁদের আলোতে সে জর্জ আর প্যাটারকে দেখে চিনতে পারে। আর জর্জ আর প্যাটার রোহিণীকে দেখে ভীষণভাবে হাসে যে ভালোই হয়েছে তুই এখানে এসেছিস, দেখ তোর সামনেই তোর বাবার কি অবস্থা করি। মৃত আত্মা আর আমাদের কিছুই করতে পারবে না। দেখ, এই মৃত আত্মাকে আমরা আজকে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলে নদীর জলে ভাসিয়ে দেব। তা রোহিণী খুব কাঁদতে থাকে। রোহিণী খুব কাঁদতে কাঁদতে বলে যে ছেড়ে দাও, তোমরা কেন এরকম করছো। তো তখন জর্জ রোহিণীকে ধরতে যায়, কিন্তু রোহিণীকে ধরতে পারে না। আর চারিদিকেই হালকা অন্ধকার আর হালকা আলো ছায়ার আবছায়াতে রোহিণী খুব দৌড়তে থাকে। কখনো সে কবরের পাশে লুকায়, কখনো কোনো গাছের আড়ালে লুকায়, কিন্তু জর্জ কিছুতেই তাকে ধরতে পারে না। অপরদিকে প্যাটারও তাই। প্যাটারও রোহিণীকে ধরার চেষ্টা করে, কিন্তু রোহিণীকে ঠিক ধরতে পারে না। রোহিণী যেন কিরকম এত জোরে ছোটায় যে তারা হাঁপিয়ে পড়ে। তারপরে হঠাৎ জর্জ কবরের পাশে বসে পড়ে এবং তার মাথায় বিদ্যুৎ খেলে যায় যে আরে, রোহিণী তো খোঁড়া মেয়ে, রোহিণীর পায়ে এত জোর এলো কোত্থেকে যে ও দৌড়চ্ছে আর আমরা দুজনে মিলে ওকে ধরতে পারছি না। ইতিমধ্যে কিন্তু ওরা নরকঙ্কালটাকে কিন্তু বার করে ফেলেছে, সুসেনের নরকঙ্কালটাকে। তো সুসেনের নরকঙ্কালটা একপাশে পড়ে রয়েছে হালকা চাঁদের আলোয় আবছায়াতে। রোহিণী দেখছে যে জর্জ আর প্যাটার ওই রকম ভাবে কবরের পাশে বসে আছে। তখন রোহিণী ওদেরকে বলছে ধরো ধরো, কি হলো, ধরো ধরো, আমাকে তোমরা ধরতে পারছো না। এরকম ভাবে রোহিণী ওদের সাথে খেলা খেলছে যেন মনে হচ্ছে। তখন জর্জ আর প্যাটার দুজনেই খুব হাঁপিয়ে পড়ে। তো এরকম অবস্থাতে প্যাটার কি করে, বলে ঠিক আছে তোকে পরে ধরবো, আগে তো তোর বাবাকে শেষ করি, তোর বাবার আত্মাটাকে আগে শেষ করি বলে সে হাতুড়ি তুলতে যাবে। এমন সময়
প্যাটার দেখে যে জর্জ নেই তার পাশে। তো সে ভাবে যে জর্জ গেল কোথায় রে বাবা, ও তাহলে কি পালিয়ে গেছে। কিন্তু প্যাটার ভাবে যে না, আমি থামবো না, তো আমি কিছুতেই থামবো না, আজকে আমি নয় এর আত্মাটাকে শেষ করবো, না হলে আমি নিজে মারা যাব, কিন্তু একে আমি দেখবই, এর কি হয় আমি দেখবো, আত্মাটাকে আমি আজকে শেষ করবি। সুসেনের আত্মাটাকে আমি বাঁচাতে পারবো না, বাঁচিয়ে রাখতে পারবো না, কারণ এর জন্যই আমাদের এত ভোগান্তি, এর জন্যই আমরা রোহিণীকে পাচ্ছি না। রোহিণীকে আজকে ভোগ করতেই হবে, আগে নরকঙ্কালটাকে সরাবো, তারপরে রোহিণীকে ভোগ করব। এবং কোনো প্রমাণও থাকবে না, কারণ রোহিণীর কথায় কেউ বিশ্বাস করবে না। তো যাই হোক, প্যাটার কি করে, ধীরে ধীরে নরকঙ্কালটার দিকে হাতুড়িটা নিয়ে এগিয়ে যায়, সেটাকে গুঁড়ো করবে বলে। এমন সময় সে দেখে যে দূর থেকে জর্জ আসছে এবং দুহাত তুলে, ঠিক আগের দিনের মতন মহাশূন্যের দিকে তাকিয়ে দুহাত তুলে আসছে। যখন জর্জ কাছাকাছি আসে তখন সে দেখে যে জর্জের নাক, মুখ, চোখ দিয়ে অবিশ্রান্তভাবে ঝরঝর করে রক্ত ঝরছে, চোখগুলো ঠেলে বেরিয়ে এসছে। মানে জর্জের কে দেখে প্যাটার তখন খুব ভয় পায়, মৃত্যু ভয়। প্যাটার তখন সবকিছু রেখে টেখে দিয়ে ছুটতে থাকে, কিন্তু আর তো ছোটার কোনো ব্যাপার নেই। জর্জ তাকে ধরে ফেলে, আর ধরে ফেলেই ওই কবরের মধ্যেই প্যাটারকে ঢুকিয়ে দেয়। এবং প্যাটারকে কবরের মধ্যে ঠেলে ফেলে ঢোকাতে ঢোকাতে সে একটা কথাই বলে, আত্মা কিন্তু মরে না, তুই ভাবিস না যে আত্মা মরে যায়, আগের দিন তোকে ছেড়ে দিয়েছি, কিন্তু আজ না, আজ তোর দুই ভাইকেই শেষ করবো, আজ তোদের দুই ভাইয়ের আর রক্ষা নাই। তো এই গলার আওয়াজটা রোহিণী এবং প্যাটার এবং জর্জ সবাই বুঝতে পারে যে এই গলার আওয়াজটা আসলে সুসেনের। মানুষের দেহ পাল্টায় কিন্তু আত্মা মরে না, সে শয়তানকে শাস্তি দিতে বারে বারে ফিরে আসে। এই কথাটা বলে জর্জ কি করে, প্যাটারকে এক ধাক্কা মেরে কবরে ফেলে দেয় এবং ওখানেই তাকে মাটি চাপা দিয়ে দেয়। এইসব দেখে শুনে রোহিণী খুব স্তম্ভিত হয়ে যায় এবং সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং সে ওখানেই মানে রোহিণী কি করে, ওখানেই শুয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায় এবং জর্জ আর প্যাটার ওখানেই মারা যায়। তো পরের দিন সকাল যখন হয় তখন ফাদার আবার আসেন। ফাদার দেখছেন যে রোহিণী তো আজকে দুপুরে খেতে আসলো না, কি হলো একবার গিয়ে দেখে আসি। তো ফাদার এসে দেখেন যে রোহিণী ওই রকম শুয়ে আছে, রোহিণী বেঁচেই আছে, কিন্তু জর্জ আর প্যাটার মারা গেছে। তো কবরস্থানের অবস্থা খুবই খারাপ, এদিকে খোঁড়া ওদিকে খোঁড়া, সুসেনের কবর একটা নরকঙ্কাল মাঠের মধ্যে পড়ে রয়েছে, চাষের জমিতে পড়ে রয়েছে। এই সমস্ত দেখে ফাদার আবার সুসেনের কবরটাকে দেওয়ার চেষ্টা করেন, কবর দিয়ে দেন যাতে সুসেনের আত্মার শান্তি হয়। রোহিণীরও জ্ঞান ফেরান এবং রোহিণীকে তিনি বলেন, আর কোনো ভয় নেই মা, তোমার বাবা আত্মা হয়ে এসে তোমাকে বাঁচিয়েছেন এবং এই দুজনকে শাস্তি দিয়েছে। এরকম ভাবে রোহিণী এই জর্জ আর প্যাটারের হাত থেকে মুক্তি পায় এবং সে সবসময় ফিল করে যে তার বাবা তার সাথেই আছে। গল্পটা এখানেই শেষ হলো বন্ধুরা। তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে বিভিন্ন কমেন্টসের মাধ্যমে, আর গল্পটাকে অনেক 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 করে শেয়ার করে দিও। আর কেমন লাগছে আমাকে জানাবে। তোমাদের সাথেও যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে, ভৌতিক ঘটনা হোক, দৈবিক হোক, আদি ভৌতিক হোক, তোমরা কিন্তু অবশ্যই তা আমাকে ইমেলে জানাতে পারো। তোমাদের গল্পটাও আমি পড়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের সপ্তাহে আরো একটা নতুন গল্প নিয়ে, তাই শুনতে থাকো, সঙ্গে থাকো। নমস্কার।